মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে চলছে নদী শাসন। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্ট মার্টিনে 2 দিন ধরে আটকে আছেন 3 শতাধিক পর্যটক। বন্ধ নৌযান চলাচল, নিরাপদে আছেন সবাই। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে হামলার শিকার মন্দিরগুলোকে দ্রুত সংস্কার, দোষীদের আইনের আওতায় আনা সহ 7 দফা দাবি জানিয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রাজপথে হাজারো তরুণ, কণ্ঠে তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীপ্ত স্লোগান। দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ারদিঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মন্দিরে শুরু হয় প্রতিমা ভাঙচুর হামলা, যা একে একে ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম, সবশেষ রংপুরে। 15টি জেলায় ভাঙচুর হয় 70টির মতো মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক বসত ভিটায় লুটপাট, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ থেকে যারা এবং এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের দাবি। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়, এইটুকু নিশ্চিত যেন প্রশাসন করতে পারে। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে। হামলায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে এই দ্রুত এই দোষীদেরকে আগে বিচারের আওতায় আনবে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা তো আমরা একটা বিচার চাই, আমরা যেইভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। স্বাধীনতার 50তম বছরে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 14 দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয় কর্মসূচি। দাবি পূরণ না হলে মঙ্গলবার আবারও রাজপথে নামার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এছাড়া হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। রংপুরের ঘটনাটা উদ্দেশ্যমূলক কিংবা কেউ ঘটিয়েছে, এগুলি আমাকে আর একটু সময় দিতে হবে। আমাদের লোক সেখানে কাজ করতেছে, আমাদের র্যাব, আমাদের কাউন্টার টেররিজম, আমাদের সমস্ত ইউনিট কাজ করছে। আমরা লিঙ্কগুলো, সেই ফেসবুকের লিঙ্কগুলি খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই সেগুলি জেনে যাব। তো আমি মনে করি আপনারা যথার্থই বলেছেন, আমরা রামুতে এই ধরনের একটা নৃশংস ঘটনা দেখেছি। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এই ঘটনাটা দেখেছি। আমরা ভোলাও একটা ঘটনা, এরকম একটা ঘটনা ফেসবুকের মাধ্যমে, সবগুলি হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিংবা অপপ্রচারের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। আমরা সুনিশ্চিত যে কুমিল্লার ঘটনাটা একটা সাজানো ঘটনা। আমি আবারও বলছি, কোন সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থ এনে অপমান করবে, এই ধরনের মন মানসিকতা বাংলাদেশের মানুষের নেই। কেন হচ্ছে, কেন করাচ্ছে প্রশ্ন জাগে, সেটাই আপনাদের কাছে আমি খোলাসা করে আমরা জানাতে পারবো। তবে এইটা একটা উদ্দেশ্যমূলকভাবে সম্প্রীতি বিনষ্টের জন্য, আমাদের সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে বলে আমরা অনুমান করছি।
আবারও সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে ব্যর্থ প্রশাসন। বিশিষ্টজনরা বলছেন, পরিকল্পিতভাবে একটি মহল দেশকে অস্থিতিশীল করছে, কিন্তু পুলিশ ও প্রশাসন তাদের প্রতিরোধ করতে পারছে না। অথচ জঙ্গি দমনের সফলতা দেখিয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ অবস্থায় সচেতন মহল মনে করছে সর্ষের ভেতরই আছে ভূত। আফজাল হোসেনের রিপোর্ট। অষ্টমীর দিনে কুমিল্লায় শুরু, এর পরের কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৭০টি পূজা মণ্ডপে হামলা, অর্ধশতাধিক বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এসবের মাঝেই বিষণ্ণ বিসর্জন হয়েছে দেবী দুর্গার। প্রশাসনের নিষ্ক্রিয়তায় হামলা ঠেকানো যায়নি বলে অভিযোগ উঠে। এবারও আলোচনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতা। প্রশ্ন উঠেছে, বারবার কেন ব্যর্থ হচ্ছেন তারা? বিশিষ্টজনরা বলছেন, জঙ্গি দমনে সফল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ব্যর্থতা ভাবিয়ে তুলেছে তাদেরকেও। প্রশাসনের ভেতরে সাম্প্রদায়িক শক্তি খুঁজে বের করার পরামর্শ তাদের। জঙ্গি, তাদের ব্যাপারে যদি পুলিশ এতটা যোগ্যতার প্রমাণ দিতে পারে, তাহলে কেন এই ক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না? মানে তারা তাদের যোগ্যতার স্বাক্ষরটাকে রাখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে আরো বেশি জিনিসটাকে পর্যালোচনা করতে হবে, রাষ্ট্রকে পর্যালোচনা করতে হবে। পুলিশ এবং র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তো আগে থেকে তথ্য থাকবে, তারা তো আগে থেকে প্রোটেকশনটা দেবে। এটা কেন ব্যর্থ হচ্ছে আমার জানা নাই। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে, আমরা তো প্রত্যাশা করব এটা তাদের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধটা করব এই দাঙ্গাবাজদের, নাহলে বাংলাদেশ বাঁচবে না। বিশিষ্টজনরা আরও জানান, স্বাধীনতা বিরোধী এই অপশক্তি মোকাবেলায় দরকার রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ। এক্ষেত্রেও রয়েছে ঘাটতি। অনেক আগে থেকে সুচিন্তিত পরিকল্পিতভাবে হচ্ছে, নলে এটা এত ছড়িয়ে ছিটিয়ে নাই। প্রশাসন অযোগ্য, ওরা অযোগ্য অথবা তারা এটার সাথে জড়িত। জনগণকে সচেতন করার জন্য রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যে উদ্যোগগুলি নেওয়া দরকার, সেই উদ্যোগে অনেক ঘাটতি আছে। যদিও বিশিষ্টজনরা মনে করেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে শতভাগ নির্মূল সম্ভব নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে এ কথা বলেন তিনি। এছাড়া আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ১১ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সবার প্রিয় ছোট্ট রাসেলকেও ঘাতকের বুলেটে ঝাঁঝরা করে দেয়। মুহূর্তেই থেমে যায় ছোট্ট প্রাণের স্পন্দন। সেই রাসেল আজ বেঁচে থাকলে তার ৫৮তম জন্মবার্ষিকী পালন করত। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতা পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে ডিআরইউতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে সেই শক্তি এখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা করছে। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, ৭১-এর বর্বর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, সেই শক্তি সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার জন্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, একই শক্তি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুর কুমিল্লা সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে। এ সময় তিনি অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে। যারা কিছুই দেখেন না বলেন, তাদেরকে অনুরোধ জানাবো সরকার কি কি করেছে সেগুলো একটু খেয়াল রাখার জন্য। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ঘটনা ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ করতে শিশুদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে একথা
বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা। ভবিষ্যতে দেশ গড়বে অসাম্প্রদায়িক চেতনায়। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য যেন। 1964 সালের 18 অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জন্ম কাব্যময় এই শিশুর। কিন্তু 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিনে এবছর থেকেই জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। জাতীয় এই দিবসটির উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক সহ নানা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, রাসেল বেঁচে থাকলে এখন উচ্চপদস্থ সেনা অফিসার থাকতেন। রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখে মনি। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা যেন একদিন অন্যায় অবিচার মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে, সেভাবেই কাজ করছে সরকার। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। পরে শেখ রাসেলকে উৎসর্গ করে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দ্বারপ্রান্তে। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ কাজ। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনও। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু এখন বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক। পুরো সেতু জুড়েই চলছে চূড়ান্ত পর্যায়ের কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটের কাজের বাকি রয়েছে মাত্র 592টি, আর 7,553টি প্যারাপেট ওয়াল রেলিংয়ের মধ্যে স্থাপন হয়েছে 5,871টি। 4 লেন সড়ক পথে মাঝে চলছে ডিভাইডার তৈরি। 7টি মডিউলে ভাগ করা সেতুর 6টি এবং 2 প্রান্তে সংযোগ সেতুতে যুক্ত হওয়ার আরও 2টি, মোট 8টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। এর মধ্যে 19 নম্বর খুঁটি পয়েন্টে জয়েন্টের কাজ চলছে পুরোদমে, আর নিচতলায় রেল লাইনের এক পাশে গ্যাস লাইন এবং আরেক পাশে চলছে সার্ভিস লাইন তৈরি। ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে জুনের মধ্যে সেতু চালু করার টার্গেট নিয়ে। সিকোয়েন্স একটার পরে একটা হবে। আমি এখন লাইট লাগাবো কোথায়? আমার প্যারাপেট যদি না হয় লাইট লাগাইতে পারবো না। পোল, লাইট সবই আমাদের যদি রেডি থাকে লাগাইতে করতে হবে। এটাই সিকোয়েন্স অনুযায়ী হবে। কাজেই ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে হবে। রোড ওপেন করতে গেলে তো সবই করতে হবে, তো একটার পর একটা। আর শুষ্ক মৌসুম আসতেই শুরু হয়ে গেছে মাওয়া প্রান্তের নদী শাসনের কাজ। পদ্মা সেতু চালু হওয়ার একেবারেই দোরগোড়া এখন। মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কাল ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আজ সন্ধ্যায় অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই মুহূর্তে মাস্কাটে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। দলের সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, সোহার, আপনি যেটা বলছিলেন কালকে বাংলাদেশের আসলে ডু অর ডাই ম্যাচ। কালকের ম্যাচটিতে যদি বাংলাদেশ কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ তাদের টি-20 বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এই প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে। আমরা জানি বাংলাদেশের গতকালকের ম্যাচটা একেবারেই বাজে গেছে। বাংলাদেশ আসলে বোলিংটা খুব ভালো করলে ব্যাটিংয়ে কিন্তু যেই একটা অফ ফর্মের মধ্যে ব্যাটসম্যানরা ছিলেন, যেটা স্ট্রাগল করছিলেন, সেটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে গতকালকের ম্যাচের পর। এবং প্রস্তুতি 2 ম্যাচেও কিন্তু ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারে
পারেনি, স্পেশালি সিনিয়ররা কিন্তু কাঠগড়ে অনেকেই তুলছেন। যেভাবে কালকে সাকিব এবং মুশফিকুর রহিম ব্যাটিং করেছেন সেটা আসলে কোনোভাবেই টি-20 সুলভ ছিল না, এবং তাদের এই স্লো ব্যাটিংটাই কিন্তু পরের দিকে আসলে বাংলাদেশের জন্য রান চেসটা অনেক কঠিন করে দেয়। তো আজকে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে, যদিও অনুশীলনটা আসলে ঐচ্ছিক অনুশীলন, তবে আমরা ধারণা করছি হয়তো বা এমন একটা ম্যাচে হারের পর নিশ্চয়ই কোনো ক্রিকেটারই চাইবেন না বিশ্রামে থাকতে, নিজেদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো নিশ্চয়ই তারা সেগুলো নিয়ে কাজ করতে চাইবেন। সাকিব আল হাসানকে কিন্তু গতকালকে অনেকটাই ক্লান্ত মনে হয়েছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বলেছেন যে পরের ম্যাচে জয়ের জন্য ব্যাটিং অর্ডার পরিবর্তন সহ যে কোনো পরিবর্তন তিনি করবেন, যেটা গতকাল তিনি ম্যাচের পর বলেছেন। তো আগামীকালের একাদশে হয়তো কিছু পরিবর্তনও কিন্তু আমরা চোখে দেখতে পারি, কারণ আমরা জানি এবছর বাংলাদেশ যে 16টি ম্যাচ খেলেছিল আন্তর্জাতিক টি-20, ওমানের আসার আগে প্রতিটি ম্যাচে ওপেনিং করেছিলেন নাইম শেখ। গতকালকে কিন্তু তাকে বাদ দিয়ে ওপেনিং করানো হয় সৌম্য সরকার এবং লিটন দাসকে। তো ডেফিনেটলি বাংলাদেশ দলে অনেক চেঞ্জেস, কিছুটা চেঞ্জেস কিন্তু আগামীকালকের ম্যাচে আসবে, আমরা এটা প্রত্যাশা করতেই পারি। আর ওমান দলটাও কিন্তু প্রথম ম্যাচে যেভাবে তারা জিতেছে তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার বা হালকাভাবে নেয়ার কিন্তু সুযোগ বাংলাদেশের নেই। তারা হোস্ট কান্ট্রি, তারা এখানকার উইকেটে, এখানকার মাঠ তাদের খুবই পরিচিত, ঠিক যেমনটা বাংলাদেশের আসলে মিরপুরের স্টেডিয়ামটা পরিচিত। সেক্ষেত্রে তারা এখানে গত এক বছরে প্রায় 40টির মতো ম্যাচ খেলেছে। তো কোনোভাবেই তাদের হালকা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ দলের অনুশীলন কিছুক্ষণ পর, এরপর হয়তো বা তার আগে প্রেস কনফারেন্সে কথা বলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর আমরা সুযোগ পেলে অবশ্যই সেটা জানিয়ে দেবো। তো মাস্কাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ওমানের মাস্কাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন ধরে ফিরতে পারছেন না তারা। পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে ছুটে যান হাজার হাজার পর্যটক, কিন্তু এখনও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও ট্রলার এবং স্পিড বুটে ঝুঁকিপূর্ণভাবে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেন্ট মার্টিনে। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, ঝড়ো হওয়ার পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টিপাত, তাই টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিড বুট চলাচল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে এসে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ার মাঝেও টেকনাফে ফিরতে পর্যটকরা অবস্থান করছেন জেটি কিংবা জেটির পাশে দোকানগুলোতে। আমাদের 3 দিন হচ্ছে, আমাদের থাকার কথা ছিল 1 দিন, ঠিক আছে। এখন মানে সব দিক দিয়ে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে অপেক্ষায় আছি, কিন্তু এখানে কোস্টগার্ড অনুমতি দিচ্ছে না। আবহাওয়া সাপেক্ষে তাকে অনুমতি দিবে। প্রশাসনের যে উদ্যোগটা, তারা আমাদের সেফটির জন্য আমাদের বলছে যে আর কি যাওয়া যাবে না, অথবা আমাদের বোট এখান থেকে ছাড়বে না। আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পর্যটক এখানে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে যাওয়ার অপেক্ষায়, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম পারমিশন না পাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো রকম ট্রলার অথবা স্পিড বোট চালু হচ্ছে না। প্রায় 300 মতো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ আটকা পড়ে আছে। তারা আমরা ওদেরকে সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে মেডিকেল ইনস্টিটিউট মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়ানো হয়, পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সভাপতিত্ব করেন মেজর জেনারেল মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম। এ ছিল সময় সংবাদ, সঙ্গে থাকুন সময়ের।